পীরে কামিল পর্ব সংখ্যা ২৬ চ্যাপ্টার 9। লাহোর পৌঁছানোর পর ইমামার পরবর্তী কাজ ছিল কারো সাহায্য নেওয়া। কিন্তু কে সাহায্য করবে? হোস্টেলে গেলে হবে না। জাভেরিয়া বা অন্য কারো সঙ্গে যোগাযোগ করেও লাভ নেই, কারণ পরিবারের মানুষ ওর সব বান্ধবীকে চেনে। তারা কয়েক ঘন্টার মধ্যে ওকে লাহোর খোঁজা শুরু করে দেবে। বরং হতে পারে এতক্ষণে খোঁজা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে কারোর সাথে যোগাযোগ করা সেই মানুষটার এবং ওর নিজের উভয়ের জন্য বিপজ্জনক। তাই সাবিহা একমাত্র বিকল্প ছিল। কিন্তু না সাবিহা পেশোয়ার থেকে ফিরেছে কিনা, গিয়ে দেখে সাবিহাদের বাড়িতে কাজের লোক ছাড়া কেউ নেই। ফিরবে কবে? ইমামা কাজের লোককে জিজ্ঞেস করে। ঠিক বলতে পারবো না, এসে পড়বে। কাজের লোক ইমামাকে চিনত। আপনার কাছে ওখানের নাম্বার আছে? হতাশা নিয়ে জিজ্ঞেস করল ও। জি, একটা ফোন নাম্বার আছে আমার কাছে। কাজের লোক বলল, আমাকে নাম্বারটা দিন, আমি সাবিহার সাথে কথা বলবো। কিছুটা স্বস্তি পাই, অন্তত যোগাযোগ করতে পারবে ভেবে। কাজের লোক ওকে ভেতরে নিয়ে আসে। ড্রয়িং রুমে বসিয়ে নাম্বার এনে দেয়। সাবিহাকে কল করে ও। ফোন পেশোয়ার বাড়ির অন্য কেউ তোলে। বলা হয় সাবিহা বাইরে গেছে। কল কেটে দিল ও। সাবিহার সাথে কথা বলতে পারিনি। কিছুক্ষণ পর আবার করব। পাশে দাঁড়িয়ে থাকা কাজের লোককে বলল, ততক্ষণ আমি এখানে থাকব। কাজের লোক মাথা নেড়ে চলে যায়। 1 ঘন্টা পর আবার সাবিহাকে ফোন করে। সাবিহা ওর কল পেয়ে অবাক। ও সংক্ষেপে বাড়ি ছেড়ে আসার কথা জানায়। সালারের সাথে হওয়া বিয়ের কথা চাপিয়ে যায়। ওর ওপর সাবিহার প্রতিক্রিয়া কেমন হতে পারে এই চিন্তায়। ইমামা, তোমার জন্য সবচেয়ে ভালো হয় যদি কোর্টের সাহায্য নাও। মাযহাব পরিবর্তন সংক্রান্ত আইন অনুযায়ী প্রোটেকশন চাও। সাবিহা সব শুনে বলল, আমি এটা করতে চাই না। কেন? এ বিষয়ে আগে ভেবে দেখেছি। তুমি আমার বাবার পজিশন ও পরিচিত সম্পর্কে জানো। প্রেস ঝড় তুলবে এটা নিয়ে। আমার পরিবারকে অনেক হয়রানি সহ্য করতে হবে। আমি চাই না আমার জন্য তারা বিব্রত হোক। আমাদের জীবনে বিপদ আসুক। তাছাড়া আজ পর্যন্ত যতগুলো মেয়ে ইসলাম কবুল করে কোর্ট প্রোটেকশন নিয়েছে, তাদের লাভ কি হয়েছে? কোর্ট থেকে দারুল আমানে পাঠিয়ে দেয়, যা জেলখানায় পাঠানোর সমান। মামলার রায় কবে বা কয়দিনে আসবে নিশ্চয়তা থাকে না। পরিবারের মানুষ একের পর এক কেস ফাইল করে। এভাবে কত বছর কেটে যায়, তার হিসাব থাকে না। কোর্ট স্বাধীন থাকার অনুমতি দিলেও চারপাশ থেকে এত ঝামেলা আসে যে অনেক মেয়ে পরিবারের কাছে ফিরতে বাধ্য হয়। আমি দারুল আমানে গিয়ে নিজের জীবন ধ্বংস করতে চাই না, কারো নজরেও আসতে চাই না। নীরবে বাড়ি ছেড়েছি এবং এই নীরবতার সাথেই জীবন কাটাতে চাই। আমি তোমার কথা বুঝতে পারছি ইমামা, কিন্তু সমস্যা তোমার জন্য এখনো দাঁড়িয়ে আছে। তারা তোমাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা করবে, এবং তাদের জীবনেও ঝামেলা আসবে যারা তোমাকে আশ্রয় দেবে। তোমাকে খোঁজা শুরু করলে আমার পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার আব্বু চাইবে সাহায্য গোপনে করার বদলে প্রকাশ্যে করতে। কোর্ট নিশ্চয়ই তোমার পক্ষে রায় দেবে। এখন আমার বাড়িতেই থাকো, কাজের লোককে বলে দিচ্ছি। আব্বুর সাথে কথা বলবো এবং চেষ্টা করব কালকের মধ্যে লাহোর ফিরে আসার। ইমামা কাজের লোককে ডেকে ফোন দিয়ে দেয়। সাবিহা কাজের লোককে কিছু বলে ফোন রাখে। আমি সাবিহা বিবির রুম খুলে দিচ্ছি, আপনি ওখানে চলে যান, কাজের লোক ওকে বলে। সাবিহার রুমে আসে ও। ততক্ষণে দুশ্চিন্তা আর অস্থিরতা বেড়ে গেছে। সাবিহার দৃষ্টিকোণ বুঝতে কষ্ট হয়নি। নিজেও চায় না সাবিহা বা সাবিহার পরিবারের ওর জন্য কোনো বিপদ হোক। এই ক্ষেত্রে সাবিহার আতঙ্ক ঠিক। যদি হাশিম মুবিন জানতে পারে সাবিহার পরিবার ওকে আশ্রয় দিয়েছে, তাহলে তিনি তাদের জন্য জানি দুশমন হয়ে যাবে। এজন্যই হয়তো সাবিহা ওকে আইনের সাহায্য নিতে বলছে। কিন্তু এই রাস্তা ওর জন্য আরো কঠিন। জামায়াতের এত বড় নেতার মেয়ে এইভাবে মাঝহাব বদলে ফেলা পুরো জামায়াতের মুখের চড় মারার মতো। জানে এত পুরো জামায়াত এবং পরিবারের মানে কতটা হানি লাগবে, এবং তারা এই অসম্মান থেকে বাঁচার জন্য কতদূর যেতে পারে। যখন সাবিহার রুমে ঢুকছিল, হঠাৎ ওর মাথায় বিদ্যুতের মতো সাইদা মরিয়ম সিফতে আলীর খেয়াল আসে। সে সাবিহার বন্ধু এবং ক্লাস ফেলো।
ওর সাথে কয়েকবার দেখা হয়েছে তার। একবার সাবিহার বাড়িতেই ওর ইসলাম কবুলের ব্যাপারে মরিয়ম জানতে পারে। সাবিহার বন্ধুদের মধ্যে একমাত্র মরিয়মকেই সাবিহা ওর ব্যাপারে বলেছিল এবং মরিয়ম খুব অবাক হয়। তোমার যদি কখনো আমার কোনো সাহায্যের দরকার হয় অবশ্যই জানাবে, বরং বিনা দ্বিধায় সরাসরি আমার কাছে চলে আসবে, মরিয়ম খুব উষ্ণভাবে হাত মিলিয়ে বলেছিল। পরবর্তীতে সব সাক্ষাতেও মরিয়ম একই আন্তরিকতা নিয়ে কথা বলেছে। ইমামা জানে না এই মুহূর্তে মরিয়মের চিন্তা কেন মাথায় এলো বা এতটুকু ওকে সাহায্য করতে পারবে। তবুও মরিয়মের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। মোবাইল দিয়ে ফোন করতে গিয়ে দেখে চার্জ শেষ হয়ে গেছে। মোবাইল চার্জে দিয়ে ডায়েরি থেকে মরিয়মের নাম্বার দিয়ে লাউঞ্জে আসে। টেলিফোনে নাম্বার ডায়াল করে। ফোন ডক্টর সিকতে আলী তোলেন। মরিয়মের সঙ্গে কথা বলতে চাই। আমি তার বন্ধু। নিজের পরিচয় দেয় ও। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। তিনি ফোন হোল্ড রাখতে বললেন। কয়েক সেকেন্ড পর ইমামা অপর পাশ থেকে মরিয়মের কণ্ঠ শুনতে পায়। হ্যালো মরিয়ম, আমি ইমামা বলছি। ইমামা? ইমামা হাসিম? মরিয়ম জিজ্ঞাসা করে। হ্যাঁ, তোমার সাহায্যের প্রয়োজন। নিজের ব্যাপারে বলতে থাকে। অপর পাশ সম্পূর্ণ নীরব ছিল। কথা শেষ হলে মরিয়ম ওকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? আমি সাবিহার বাড়িতে, কিন্তু তারা নেই, পেশোয়ার গেছে। সাবিহার সাথে কথা হওয়াগুলো মরিয়মকে বলল না। তুমি ওখানেই থাকো, আমি ড্রাইভার পাঠাচ্ছি, নিজের জিনিসপত্র নিয়ে চলে আসো। ততক্ষণে বাবা মায়ের সাথে কথা বলছি। ফোন রাখতে রাখতে বলল মরিয়ম। এটা নিছক কাকতালীয় বিষয় যে ডক্টর সিফতে আলীর বাড়িতে করা কল সালারের মোবাইল থেকে করেনি ও, না হলে সিকান্দার ওসমান ডক্টর সিফতে আলী পর্যন্ত পৌঁছে যেত কল ট্রেস আউট করে। ওর মাথায় যদি কাজ করতো যে এই মোবাইলের বিল থেকে ওকে ট্রেস আউট করা যেতে পারে, তাহলে লাহোর এসে তা ব্যবহার করতো না। এটা আরেকটা কাকতালীয় ব্যাপার ছিল। ডক্টর সিফতে আফিসের গাড়ি আর ড্রাইভার পাঠায় ওকে নিতে, কারণ সাবিহার বাড়ির কাজের লোক মরিয়মের গাড়ি আর ড্রাইভারকে চেনে। মরিয়ম প্রায়ই ওখানে আসা যাওয়া করে। এতে সাবিহা এবং সবাই জেনে যেত সাবিহার বাড়ি থেকে ও কোথায় গেছে। আধ ঘন্টা পর কাজের লোক গাড়ি আসার খবর দেয়। ইমামা ব্যাগ তুলে নেয়। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। কিন্তু সাবিহা বিবি বলল, আপনি এখানে থাকবেন। না, আমি চলে যাচ্ছি। সাবিহার ফোন এলে বলবেন চলে গেছি। ইচ্ছে করেই জানালো না মরিয়মের বাড়িতে যাচ্ছে। এই প্রথম মরিয়মের বাড়িতে এসে ইমামা। ওর ধারণা ছিল এখানে আসার পর আরেকবার মরিয়ম এবং মরিয়মের বাবা মাকে নিজের ব্যাপারে সবকিছু বলতে হবে। মানসিকভাবে নিজেকে সেসব প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত করে নেই। কিন্তু তেমন কিছু হলো না। আমরা নাস্তা করে ফেলেছি, তুমি নাস্তা ঘরে নাও, মরিয়ম পোর্চ থেকে ওকে ভেতরে নিয়ে এসে বলল। লাঞ্চে বাবা ডক্টর সিফতে আলী এবং মা কুলসুমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা ভীষণ স্নেহের সাথে পরিচিত হলেন ওর সাথে। ইমামার চেহারা এত বিষণ্ণ ছিল যে ডক্টর সিফতে আলীর মায়া লাগে। আমি নাস্তা দিচ্ছি, মরিয়ম তুমি ওকে রুম দেখিয়ে দাও, যাতে কাপড় বদলে ফ্রেশ হতে পারে, সিফতে আলীর স্ত্রী মেয়েকে বললেন। যখন কাপড় বদলে বাইরে এলো তখন ওর জন্য টেবিলে খাবার গুছিয়ে রাখা ছিল। ও নীরবে খাওয়া শেষ করে। ইমামা, আপনি এখন গিয়ে ঘুমান। আমি অফিসে যাচ্ছি। সন্ধ্যায় ফিরে আপনার সমস্যা নিয়ে কথা বলবো। ডক্টর সিকতে আলী ওকে নাস্তা শেষ করতে দেখে বললেন। মরিয়ম, ওকে রুমে নিয়ে যাও। লাঞ্চে থেকে বেরিয়ে গেলেন তিনি। মরিয়মের সাথে রুমে চলে আসে ও। ইমামা, ঘুমিয়ে পড়ো। তোমার চেহারা দেখে মনে হচ্ছে ঠিক মতো ঘুম হয়নি গত কিছুদিন। এই পরিস্থিতিতে যদিও সহজে ঘুম আসে না। আমি ট্যাবলেট এনে দিচ্ছি, ঘুম এসে পড়লে ভালো, না এলে ট্যাবলেট খেয়ে ফেলবে। মরিয়ম রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর এক গ্লাস পানি আর ট্যাবলেট নিয়ে আসে। ওগুলো বেড সাইড টেবিলে রেখে বলল, পুরো রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ো, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাবো নিজের বাড়িতেই আছো। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 9:30 বাজে, কিন্তু তখনও বাইরে কুয়াশা। জানালায় পর্দা থাকায় রুমে অন্ধকার গাঢ় মনে হচ্ছিল। ইমামা যন্ত্রের মতো ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলে। এই ছাড়া ঘুম আসার প্রশ্নই আসে না। মস্তিষ্কে এত ধরনের ভাবনা কাজ করছিল যে বিছানায় শুয়ে ঘুমের অপেক্ষা করা অনর্থক। কয়েক মিনিটে তন্দ্রা ওকে ঘিরে ধরে, যার অর্থ ট্যাবলেট কাজ শুরু করে দিয়েছে। ইমামা যখন ঘুম থেকে ওঠে তখন রুম সম্পূর্ণ অন্ধকার।
বিছানা ছেড়ে উঠে দেয়ালের কাছে গিয়ে লাইট অন করে। দেয়াল ঘড়িতে রাত 11:30 বাজছে। তাৎক্ষণিকভাবে আন্দাজ করতে পারল না এত দীর্ঘ ঘুম ট্যাবলেটের প্রভাব নাকি গত কয়েকদিনে ঠিকমতো ঘুমাতে না পারার কারণে। যাই হোক, সকালের চেয়ে ভালো বোধ করছিল। ক্ষুধা লাগছে ওর, কিন্তু বাড়ির কেউ এ সময় জেগে আছে কিনা নিশ্চিন্ত না। খুব আস্তে দরজা খুলে লাউঞ্জে বেরিয়ে আসে। ডক্টর সিপ্তাই আলী লাউঞ্জের সোফায় বসে বই পড়ছিলেন। দরজা খোলার শব্দে মাথা তুলে ওকে দেখে হাসলেন। ঠিক মতো ঘুম হয়েছে? জি। হাসতে চেষ্টা করে ও। সামনে কিচেন, ওখানে খাবার রাখা, গরম করে টেবিলে বসে খেয়ে নিন। এরপর 2 কাপ চা বানিয়ে এখানে নিয়ে আসুন। কিচেনে আসে ইমামা। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খায়। খাওয়া শেষ হলে চা বানিয়ে লাউঞ্জে নিয়ে আসে। একটা কাপ ডক্টর সিপ্তা আলীর দিকে এগিয়ে দেয়। হাত থেকে বই টেবিলের উপর রেখে দেন তিনি। অন্য কাপ নিয়ে তার সামনের সোফায় বসে ও। জানতো কথা বলবে। চা খুব ভালো হয়েছে, চায়ে চুমুক দিয়ে বললেন ডক্টর সিপ্তে আলী। এত নার্ভাস ছিল যে তার প্রশংসায় হাসতে বা ধন্যবাদ জানাতে পারেনি ও, শুধু তাকিয়ে ছিল। ইমামা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক, এতে দ্বিতীয় কোনো রায় নেই। তবে সিদ্ধান্ত খুব বড়। এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সাহস প্রয়োজন, বিশেষ করে এমন কম বয়সে। তার উপর কখনো কখনো সিদ্ধান্ত নেওয়ার তত সাহসের দরকার হয় না যতটা সেই সিদ্ধান্তের উপর কায়েম থাকার জন্য দরকার। সময়ের সাথে আপনি তা টের পেয়ে যাবেন। তিনি খুব স্থির সুরে বলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই মাযহাব পরিবর্তনের সিদ্ধান্ত শুধু ধর্মের খাতিরে নাকি অন্য কোনো কারণও রয়েছে। ইমামা চমকে তার দিকে তাকায়। আমার মনে হয় আরও স্পষ্টভাবে প্রশ্ন করা উচিত। এমন তো নয় যে আপনি কোনো ছেলের জন্য বা তার কথায় বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বা মাঝহাব পরিবর্তন করেছেন। উত্তর দেওয়ার আগে এটা ভাববেন না যে এমন কোনো কারণ থাকলে আমি খারাপ ভাববো বা আপনাকে সাহায্য করব না। শুধু এই জন্য জিজ্ঞেস করছি, এমন কিছু হলে আমার সে ছেলে এবং তার পরিবারের সাথে দেখা করতে হবে। তিনি ওকে জিজ্ঞাসু দৃষ্টিতে দেখছিলেন। সেই মুহূর্তে এত দেরি করে মরিয়মের সাথে যোগাযোগ করায় ওর আফসোস হয়। যদি সালারের পরিবর্তে ডক্টর সিপ্তে জালালের সাথে বা তার পরিবারের সাথে কথা বলতো তাহলে হয়তো। ভারী মন নিয়ে উত্তরে না বাচক মাথা নাড়ে ও। এমন কিছু না। আপনি নিশ্চিন্ত তো? এমন কিছু না? তিনি আবার শান্ত সুরে জিজ্ঞেস করলেন। জি, আমি ইসলাম কোনো ছেলের জন্য কবুল করিনি, মিথ্যে বলিনি। ও সত্যি ইসলাম জালালের জন্য কবুল করেনি। আপনার আন্দাজ আছে কী পরিমাণ পেরেশানির মুখোমুখি হতে হবে? জি আছে। আপনার বাবা হাশিম মুবিন সাহেবকে আমি চিনি। জামায়াতের খুব মাথা গরম নেতা। আপনার মাযহাব পরিবর্তন এবং এভাবে বাড়ি ছেড়ে আসা তার জন্য অনেক বড় ধাক্কা। আপনাকে খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে নিতে সে আকাশ পাতাল এক করে ফেলবে। আমি কোনো মূল্যেই ফিরব না। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, বাড়ি আপনি ছেড়ে দিয়েছেন। এখন সামনে কী করবেন? ইমামার ভয় হলো তিনি কোর্টে যাওয়ার পরামর্শ দেবেন। আমি কোর্টে যাব না, কারো সামনেই যেতে চাই না। আপনি অনুমান করতে পারেন সামনে আসা দরুন আমার জন্য আরও কত সমস্যা তৈরি হতে পারে। তাহলে আপনি কি করতে চান? তিনি মনোযোগ দিয়ে ওর দিকে তাকিয়ে বললেন, সামনে না আসার মানে হচ্ছে আপনি মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না। আমি জানি। চায়ের কাপ রেখে আফসোসের সুরে বলল ও। তাছাড়া আমি মেডিকেলের খরচ এফোর্ড করতে পারবো না। আর যদি অন্য কোনো মেডিকেল কলেজে বা অন্য কোনো শহরে আপনার মাইগ্রেশন করে দেওয়া হয় তাহলে? তারা আমাকে খুঁজে বের করে ফেলবে। তাদের মাথায় প্রথম খেয়ালই আসবে আমি মাইগ্রেশন করার চেষ্টা করব। আর এত অল্প মেডিকেল কলেজের মাঝে আমাকে খুঁজে বের করা খুব কঠিন হবে না। তাহলে? আমি বিএসসিতে কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাই, কিন্তু অন্য শহরে। লাহোরের সব কলেজে তল্লাশি চালাবে তারা। দামও বদলে ফেলতে চাই। যদি এই 2 কাজে আপনি সাহায্য করেন আমি অনেক কৃতজ্ঞ থাকব। ডক্টর সিপ্তে আলী অনেকক্ষণ চুপ করে রইলেন, গভীর চিন্তায় মগ্ন হয়ে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইমামা, এখন কিছুদিন আপনার এখানেই থাকা উচিত। দেখতে হবে আপনার পরিবার আপনার খোঁজে কি কি পদক্ষেপ নেয়। কয়েক সপ্তাহ অপেক্ষা করে দেখা যাক সামনে কি করতে হবে। আপনি এই বাড়িতে সম্পূর্ণ নিরাপদ, তাই দুশ্চিন্তার প্রয়োজন নেই। কোর্টে যেতে না চাইলে আমি জোর করছি না। এটা নিয়েও আপনার ভয় পাওয়ার কিছু নেই যে কেউ এসে আপনাকে জোর করে নিয়ে যেতে পারবে।
আপনার সঙ্গে কেউ কোনো জোর জবরদস্তি করতে পারবে না। ওকে অনেক সান্ত্বনা দেন। ডক্টর সিফতে আলীর চেহারা দেখে না চাইতেও বাবার চেহারা মনে পড়ে যায় ইমামার। ভারী মন নিয়ে রুমে চলে আসে। দ্বিতীয় দিন ডক্টর সিফতে আলী বিকেল 5টার দিকে অফিস থেকে ফিরলেন। সাহেব আপনাকে তার স্টাডি রুমে ডাকছেন। ইমামা তখন মরিয়মের সঙ্গে কিচেনে, যখন কাজের লোক খবর দেয়। আসো ইমামা, বসো। স্টাডি রুমে নক করতে দেখে ডক্টর সিফতে আলী বললেন। তিনি টেবিলের ড্রয়ার থেকে কিছু পেপারস বের করছিলেন। ইমামা একটা চেয়ারে বসে। আমি কিছু খবর নিয়েছি আপনার ব্যাপারে। আপনার পরিবার আপনার খোঁজে কতদূর যাচ্ছে এবং কি করছে। ড্রয়ার বন্ধ করতে করতে বললেন, এই সালার সিকান্দার কে? তার প্রশ্ন ইমামার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। ডক্টর সিফতে চেয়ারে বসে থাকেন। চেহারার ফ্যাকাশে রং বদলে দে। এই নাম ওর জন্য অপরিচিত না। সালার আমাদের পাশের বাড়িতে থাকে। থেমে থেমে বলল, আমাকে অনেক সাহায্য করেছে বাড়ি থেকে বের হতে। ইসলামাবাদ থেকে লাহোর রেখে গেছে। থেমে গেল। বিয়ের ব্যাপারেও কি বলা উচিত? দোটানাই ছিল ও। আপনার বাবা সে ছেলের বিরুদ্ধে এফআইআর করেছে আপনাকে অপহরণের অভিযোগে। ইমামার চেহারার রং আরো ফ্যাকাশে হয়। আন্দাজ ছিল না সালার এত দ্রুত ধরা পড়ে যাবে। এখন ওর বাড়ির লোক নিশ্চয়ই জালালের কাছে পৌঁছে যাবে। আর সেই বিয়ে, এরপর কি তারা এখানে এসে পড়বে? ধরা পড়ে গেছে সালার? জিজ্ঞেস করল। না, যদিও ট্রেস আউট করে ফেলা হয়েছে। সেই রাতে এক মেয়েকে নিয়ে লাহোর এসেছিল ও। কিন্তু ছেলেটা জোর দিয়ে বলে সেটা আপনি ছিলেন না, অন্য মেয়ে ছিল, ওর কোনো গার্লফ্রেন্ড। প্রমাণও দিয়েছে। ডক্টর সিফতে ইচ্ছা করেই লুকিয়ে যান মেয়েটা পতিতা ছিল। পুলিশ ওর বাবার কারণে ওকে গ্রেফতার করতে পারেনি। ওর প্রমাণ দেওয়ার পরও আপনার পরিবারের দাবি আপনার নিখোঁজের পেছনে ওর হাত। ইমামা, এই সালার সিকান্দার কেমন ছেলে? কথার ফাঁকে ডক্টর সিফতে জিজ্ঞেস করলেন। খুব খারাপ। ইমামার মুখ থেকে বের হয়, অনেক বেশি খারাপ। কিন্তু আপনি তো বললেন ছেলেটা আপনার অনেক সাহায্য করেছে। তাহলে? সাহায্য করেছে, তবে চরিত্রের দিক থেকে ভালো না। আমি একবার ওকে ফার্স্ট এড দিয়েছিলাম বলে হয়তো সাহায্য করেছে। আত্মহত্যার চেষ্টা করেছিল। আমার ভাই ওর বন্ধু, সেজন্য ও সাহায্য করতে পারে। না হলে এর বাইরে ছেলে হিসেবে খুব বাজে, মানসিকভাবে অসুস্থ। না জানি কেমন অদ্ভুত কথাবার্তা বলে, অদ্ভুত আচরণ করে। ওর মস্তিষ্কে তখন সালারের সঙ্গে করা ভ্রমণযাত্রার স্মৃতি টাটকা, যেখানে পুরো রাস্তা বিরক্তির শিকার ছিল। ডক্টর সিফতে আলী মাথা নাড়েন। পুলিশ আপনার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। সাবিহাদের বাড়িতে পৌঁছে গেছে। সাবিহার পরিবার পেশোয়ার থেকে চলে এসেছে। কিন্তু মরিয়ম বলেনি আপনি আমাদের এখানে। আপনি সাবিহার সাথে যোগাযোগ করবেন না, কলও না। পুলিশ ওদের বাড়ি আন্ডার অবজারভেশন রাখবে। কল চেক করা হবে। বরং এখন আপনি কোনো বন্ধুর সাথেই কন্ট্যাক্ট করবেন না, এখান থেকে বের হবেন না। তিনি ওকে নির্দেশ দিলেন। আমার কাছে একটা মোবাইল আছে, সেটা দিয়েও না। তিনি চমকে ওঠেন। আপনার মোবাইল? না, সেই সালারের। তারা যেহেতু সালার পর্যন্ত পৌঁছে গেছে, তবে মোবাইল পর্যন্তও পৌঁছে যাবে। তিনি কথা বলতে বলতে থেমে যান। যে কল আপনি আমাদের বাড়িতে করেছিলেন সেটা কি ও মোবাইল থেকে করেছিলেন? এবার তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। না, ওটা সাবিহাদের বাড়ির ফোন থেকে করেছিলাম। এখন ওকে ওই মোবাইল দিয়ে কল করবেন না, এলেও রিসিভ করবেন না। কিছুটা নিশ্চিন্ত হয়ে বললেন তিনি। পরের কিছুদিন ডক্টর সিফতের কাছে ইমামা নিজের খোঁজ নেওয়ার ব্যাপারে আরও কিছু খবর পায়। তার তথ্যের উৎস যাই হোক, তা বেশ নির্ভরযোগ্য ছিল। ওকে সব জায়গায় খোঁজা হচ্ছে। মেডিকেল কলেজ, হসপিটাল, ক্লাস ফেলো, হোস্টেল, রুমমেট, ফ্রেন্ড, সবখানে। হাশিম মুবিন ওকে খুঁজতে নিউজ পেপারের আশ্রয় নেয়নি। মিডিয়ার সাহায্য নেওয়ার ফলাফল তার জন্য অপমানজনক। যত পারছিলেন মেয়ের এমন নিখোঁজ হওয়া গোপন রাখছিলেন, কিন্তু পুলিশের সাহায্য নেন। তার জামায়াতও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছিল। তারা সাবিহার পর্যন্ত পৌঁছালেও জানতে পারেনি ইমামা সাবিহার বাড়িতে গিয়েছিল। এটা সাবিহার তখন পেশোয়ারে থাকার ফলাফল, যখন ইমামা বাড়ি ছেড়ে আসে। না হলে সাবিহা এবং সাবিহার পরিবারকেও ঝামেলার মুখোমুখি হতে হতো। মরিয়ম সাবিহাকে জানায়নি ইমামা তাদের বাড়ি, বরং এমন উপস্থাপন করেছিল ইমামার এমন নিখোঁজ হওয়া বাকি স্টুডেন্টদের মতো তার জন্যও আশ্চর্যের।
কয়েক সপ্তাহ যাওয়ার পর ইমামা যখন নিশ্চিন্ত হয় ডক্টর সিফতে আলীর কাছে নিরাপদ ও কেউ ওর কাছে পৌঁছাতে পারবে না, তখন সালারকে ফোন করে বিয়ের পেপারস নিতে। কিন্তু যখন শোনে সালার তালাকের হক দেয়নি, নিজেও তালাক দিতে চায় না, তখন পায়ের নিচের মাটি সরে যায়। ডক্টর সিফতে আলীর বাড়িতে যাওয়ার পর সে প্রথম মোবাইল ব্যবহার করেছিল, তাও কাউকে না জানিয়ে। আর সালারের সাথে কথা বলে নিজের বোকামির সীমা বুঝতে পারে। সালারের মতো মানুষের উপর এত ভরসা করা উচিত হয়নি। পেপারস দেখতে কতটুকু সময় লাগতো যে এভাবে না দেখেই সই করে দিল। একটা কপি কেন তখনই নিল না? অন্তত যখন বাড়ি ছেড়ে চলে আসছিল। বুঝতে পারে সালার নামক মানুষটা কত বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ওর আগামীর জন্য। সবকিছু নিয়ে আফসোস হয়। যদি আন্দাজ থাকতো ডক্টর সিফতে আলীর মতো মানুষের কাছে পৌঁছে যাবে, তাহলে বিয়ের মতো বোকামি করতোই না। আর সালারের মতো মানুষকে তো মোটেই না। যদি শুরুতে ওর ভরসা থাকতো ডক্টর সিফতে আলী যে কোনো পরিস্থিতিতে ওকে সাহায্য করবে, তাহলে বিয়ের কথা লুকাতো না। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে বের করতেন। কিন্তু এখন বড় দাবি আর আস্থার সাথে তাকে এই নিশ্চয়তা দিয়েছে কোনো ছেলের সাথে জড়ানো না ও। তাহলে এই বিয়ে স্বীকার করা, তাও সে ছেলের সাথে যার সব খারাপ দিকের কথা তাকে বলেছে। তিনিও জানেন সে ছেলের ব্যাপারে ওর বাবা মা অপহরণের মামলা দিয়েছে। এখন এই সত্য বলার চেষ্টা করলে তার প্রতিক্রিয়া কেমন হবে? অন্তত এই মুহূর্তে একমাত্র ঠিকানা হারানোর জন্য প্রস্তুত না ও। পরের কয়েকদিন ক্ষুধা তৃষ্ণা সব মরে যায় ওর। ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে আসে। আর সালার সিকান্দার, সেই মানুষটার প্রতি এত ঘৃণা লাগে যে সামনে পেলে গুলি করত। অদ্ভুত অদ্ভুত ভয়, অজানা আশঙ্কা ওকে ঘিরে রাখে। আগে শুধু পরিবারের ভয় ছিল, এখন সে ভয়ের সাথে সালার নামক ভয় যোগ হয়। যদি সালার আমাকে খুঁজতে শুরু করে? এসব ভাবতে ভাবতে ওর অবস্থা নাজুক হয়ে থাকে। ওজন কমতে শুরু করে। আগেও চুপচাপই থাকতো, কিন্তু এরপর থেকে ওর চুপ থাকা আরো বেড়ে যায়। প্রচন্ড মানসিক চাপের ভেতর দিয়ে যেতে থাকে। ওর এই অবস্থা ডক্টর সিফতে আলী এবং তার পরিবারের কাছে গোপন ছিল না। তারা সবাই এক এক করে আকস্মিক এই পরিবর্তনের কারণ জানার চেষ্টা করে, কিন্তু সবাইকে বুঝ দিয়ে রাখে ও। তুমি আগেও চিন্তিত থাকতে, তবে গত ২-১ সপ্তাহ ধরে খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে ইমামা? সবার আগে ইমামা এই ব্যাপারে জিজ্ঞেস করে। না, কোনো সমস্যা নেই। আমি বাড়ি মিস করি। ইমামা নিশ্চিন্ত করার চেষ্টা করলো। আমি বিশ্বাস করতে পারছি না। হঠাৎ এত মিস করছো যে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছো? মুখ হলুদ হয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে, ওজন কমেছে। তুমি কি অসুস্থ হতে চাও? মরিয়মের বলা কথা উড়িয়ে দিতে পারল না ও। কারণ বাইরের অবস্থা দেখে যে কেউ ওর ভেতরের মানসিক অবস্থা অনুমান করে ফেলতে পারবে। আর হয়তো এটাও যে দুশ্চিন্তা কোনো নতুন সমস্যার কারণে। কিন্তু এই বিষয়ে অসহায় ও। সালারের সঙ্গে বিয়ে এবং আসন্ন ভয় মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলতে পারে না। পরিবারের কথা এখন আরো বেশি মনে পড়ছে। যত দিন যাচ্ছে তত বেশি মনে পড়ছে। ইমামা মধ্যম আওয়াজে বলল, এটা মিথ্যে না, সত্যিই পরিবারকে এখন ওর বেশি মনে পড়ে। আগে কখনো এতদিন তাদের কাছ থেকে দূরে থাকিনি, তাও এভাবে কোনো রকম যোগাযোগ ছাড়া একদমই না। হোস্টেলে থাকাকালীন মাসে একবার করে লাহোর থেকে ইসলামাবাদ যেত। ১-২ বার ওয়াসিম বা হাসিম মুবিন দেখা করতে আসতো। ফোনে তো প্রায়ই কথা হতো। কিন্তু এখন ওর মনে হচ্ছিল সমুদ্রের কোনো এক নির্জন দ্বীপে এসে পড়েছে, যেখানে দূর দূরান্তে কেউ নেই। সেই মুখগুলো ও যাদের সবচেয়ে বেশি ভালোবাসতো, এখন তা স্বপ্ন আর কল্পনা ছাড়া কোথাও দেখতে পাই না। মরিয়ম ওর উত্তরে নিশ্চিন্ত হয়েছিল কিনা বলা যাচ্ছে না, কিন্তু প্রসঙ্গ বদলে ফেলে, হয়তো ওর মস্তিষ্ক অন্যদিকে নেওয়ার চেষ্টায়। ডক্টর সিফতে আলীর ৩ মেয়ে। মরিয়ম তার তৃতীয় মেয়ে। বড় ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। মরিয়ম মেডিকেলে পড়ছিল এখন। ডক্টর সিফতে ইমামাকে তার বড় ২ মেয়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। তারা দুজন অন্য শহরে থাকতো, তাই যোগাযোগ ফোনেই বেশি হয়। তবে এটা কাকতালীয় বলা চলে। ইমামা ওখানে আসার কয়েক সপ্তাহের মধ্যে তারা দুজন এক এক করে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে এসেছিল। ইমামার সঙ্গে তাদের আচরণ মরিয়মের চেয়ে আলাদা ছিল না। তাদের আচরণেও ভালোবাসা আর স্নেহ ছিল। তাদের দেখলে সবসময় নিজের বড় বোনদের কথা মনে পড়ে যেত ওর। এরপর একে একে সব মনে পড়ে যেত। নিজের বাড়ি, বাবা, বড় ভাই ওয়াসিম, সাদ। সাদের সঙ্গে ওর রক্তের সম্পর্ক ছিল না,
ওদের জামায়াতের প্রভাবশালী পরিবার নিজেদের সন্তান থাকার পরও অসহায় এতিম বাচ্চাদের মধ্যে একটা করে বাচ্চা দত্তক নিত। ভবিষ্যতে জামায়াতের অনুসারী বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব বাচ্চা সাধারণ মুসলিম পরিবারের এবং সবসময় ছেলে হতো। সে ধারাবাহিকতায় সাদও খুব অল্প বয়সে ওদের বাড়ি আসে, তখন স্কুলের শেষ বছরে। ইমামা বাড়িতে ঘটা এই নতুন ঘটনা ওকে অবাক করেছিল। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমরা সাদকে দত্তক নিয়েছি, যাতে অন্যদের সাহায্য করতে পারি এবং নেকির ধারাবাহিকতা অব্যাহত থাকে। ইমামার মা ওকে বলেছিলেন, তুমি ভেবে নাও এটা তোমার ছোট ভাই। তখন বাবা মাকে নিয়ে ওর অনেক গর্ব হয়েছিল। কত বড় মনের মানুষ তারা, একটা অসহায় বাচ্চাকে সুন্দর জীবন দেওয়ার জন্য নিজেদের বাড়িতে নিয়ে এসেছে, নিজেদের নাম দিচ্ছে, আল্লাহর দেওয়া নেয়ামত ভাগাভাগি করছে। তখন খেয়াল করেনি এমন এক ছেলে ওর বড় চাচা আজমের বাড়িতেও কেন, এমন এক ছেলে ওর ছোট চাচার বাড়িতেও কেন, ওর অন্যান্য আত্মীয়ের বাড়িতেও বা কেন। ওর জন্য এটা যথেষ্ট ছিল যে তারা ভালো কাজ করছে, ওদের জামায়াত ভালো কাজে উৎসাহ দিচ্ছে। অনেক পরে জেনেছে এই ভালো কাজের সত্যতা আসলে কি। সাদ ওর সাথে লেগে থাকতো, বেশি সময় কাটাতো। প্রথম কয়েক বছর ইমামার রুমে এক বিছানায় ঘুমিয়েছিল। ইসলাম কবুল করার পর মেডিকেল কলেজ থেকে ইসলামাবাদ এলে সাদকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো ও, কিন্তু সাদ এত ছোট ছিল যে ওকে যৌক্তিকভাবে বোঝানোর উপায় ছিল না। তাই ইমামা শুধু একটা কথাই বলতো, আল্লাহ যেমন এক তেমনি আমাদের শেষ নবীও একজন, তার মতো অন্য কেউ হতে পারে না। সাদকে সতর্ক করে দিত ওদের এ কথাবার্তা অন্য কাউকে না বলতে, কিন্তু ইমামা জানতো ওর এ চেষ্টা বৃথা। কারণ সাদকে ছোট থেকেই জামায়াতের সমাবেশে নিয়ে যাওয়া হতো এবং বাচ্চারা তাতে প্রভাবিত হচ্ছিল। আগে ভাবতো মেডিকেলে পড়াশোনা শেষ করে সাদকে নিয়ে পরিবার থেকে আলাদা হয়ে যাবে। জানতো এই কাজ কঠিন। বাড়ি থেকে পালানোর সময় সাদকে নিজের সঙ্গে নিয়ে আসার কথা ভেবেছিল, কিন্তু তা সম্ভব ছিল না। সাদকে আনতে গিয়ে নিজে ধরা পড়ে যেত, তাই রেখে এসেছে। কিন্তু এখন ডক্টর সিপ্তে আলীর কাছে আসার পর সাদকে বারবার মনে পড়ে, যদি কোনোভাবে নিয়ে আসতে পারতো তাহলে সাদ ও সে চোরাবালি থেকে মুক্তি পেত। কিন্তু সমস্ত ভাবনা চিন্তার পরও পরিবারের প্রতি ওর ভালোবাসা কমেনি। জালালের প্রতিও অনুভূতি আগের মতোই ছিল। তাদের কারো কথা মনে পড়লে সারা রাত কেঁদে কাটায়। প্রথম দিকে আলাদা রুমে থাকতো ও, তাই শুরুর দিকে কেউ এ ব্যাপারে জানতে পারেনি। কিন্তু এক রাতে হঠাৎ মরিয়ম কিছু বই নিতে ওই রুমে আসে। ভাবেনি রাতের এই প্রহরে ইমামা জেগে আছে, তাই ডাক দেয়নি। কিন্তু ইমামা শুধু জেগে ছিল না, বরং কাঁদছিল। রুমের লাইট অফ করে বিছানায় কম্বল মুড়িয়ে হঠাৎ দরজা খোলার শব্দে মুখ কম্বল দিয়ে ঢেকে নেয়। জানে না মরিয়ম কিভাবে ওর জেগে থাকা টের পেয়ে যায়। ইমামা, জেগে আছো? মরিয়ম ডাক দেয়। ইমামা নড়ে না, তবুও মরিয়ম কাছে এসে কম্বল সরিয়ে ফেলে। আমার আল্লাহ, তুমি কাঁদছো? তাও এই সময়ে? বিছানায় ওর পাশে দুশ্চিন্তা নিয়ে বসলো। ইমামার চোখ বাজেভাবে ফুলে আছে, চেহারা কান্নায় ভেজা। কিন্তু ওর সবচেয়ে বড় আফসোস ছিল ধরা পড়ে যাওয়া। এজন্য রাতে তোমার ঘুম আসে না, কারণ তুমি কাঁদতে থাকো। সকালে বলো রাতে ঘুমাতে একটু সমস্যা হয়েছে, তাই চোখ খোলা। বেশ, আজ থেকে তুমি আর এখানে ঘুমাবে না, চলো আমার রুমে। মরিয়ম ওকে বিছানা থেকে টেনে তোলে। ইমামা কিছু বলতে পারল না, ভীষণ লজ্জায় পড়ে যায়। এরপর থেকে মরিয়মের রুমেই ঘুমাতো। রাতভর কাঁদার সে ধারাবাহিকতা শেষ হলেও ঘুমের উপর নিয়ন্ত্রণ ছিল না। ঘুম খুব দেরি করে চোখে ধরা দিত। মরিয়ম না থাকলে তার রুমের মেডিকেল বইয়ের দিকে তাকিয়ে ওর মন বিষাদে ভরে উঠত। সবকিছু অনেক পেছনে রয়ে গেছে। সকালে মরিয়ম আর ডক্টর সিপ্তে চলে গেলে সারাদিন আন্টির সঙ্গে কাটাতো ও, বা তার আশেপাশেই থাকার চেষ্টা করত। তিনি ওকে একা থাকতে দিতেন না, কিন্তু তার সাথে থেকেও না জানি কোন কোন চিন্তায় ডুবে থাকতো ও। সালারের সঙ্গে আর যোগাযোগের চেষ্টা করেনি, জানতো এতে কোনো ফায়দা নেই, বরং যোগাযোগের ফলাফল নিজের মানসিক যন্ত্রণা বাড়ানো ছাড়া কিছু আসবে না। ডক্টর সিপ্তে আলীর বাড়িতে আসার 3 মাস হয়ে যায় ইমামার। এক রাতে তিনি ওকে ডেকে পাঠান। আপনার বাড়ি ছাড়ার কিছুদিন পেরিয়ে গেলেও আপনার পরিবার এখনো খোঁজ বন্ধ করেনি। তবে কয়েক মাস আগের গতি কমে এসেছে। তাই আমি জানতে চাই এখন আপনি পরবর্তীতে কি করতে চান। আপনাকে বলেছিলাম আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। তিনি ওর কথায় কিছুক্ষণ চুপ থাকেন।
ইমামা, বিয়ে নিয়ে কিছু ভেবেছেন? ইমামা তার কাছে এই প্রশ্ন আশা করেনি। বিয়ে মানে? ও তোতলাই, আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এমন অবস্থায় সবচেয়ে ভালো পথ হলো বিয়ে করে নেওয়া। ভালো একটা পরিবারে বিয়ে হয়ে গেলে এখন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা আর থাকবে না। আমি কিছু ভালো ছেলে এবং ফ্যামিলিকে চিনি। আমি চাই তাদের কাউকে আপনি বিয়ে করুন। ও ফ্যাকাশে চেহারা নিয়ে তাকিয়েছিল। এখানে আসার আগে নিজের জন্য এই পথই বেছে নিয়েছিল। এই সমাধানের কথা ভেবে সালারকে বিয়ে করার বোকামি করেছে। তখন যদি বিয়ে না করতো তাহলে এখন বিনা দ্বিধায় ডক্টর সিফতে আলীর কথা মেনে নিত। জানে এই পরিস্থিতিতে একটা ভালো পরিবারে বিয়ে ওকে কত এবং কি পরিমাণ ঝামেলা থেকে বাঁচাতে পারত। আজ পর্যন্ত কখনো স্বনির্ভর জীবন কাটায়নি ও। সবকিছুর জন্য পরিবারের উপর নির্ভর ছিল। এটা ভাবতেও ভয় পায় নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে হবে। তার উপর সালার সঙ্গে বিয়ে ওর গলায় এমন একটা কাঁটা ছিল যা ফেলতেও পারছিল না, গিলতেও পারছিল না। না, আমি বিয়ে করতে চাই না। কেন? উত্তর ছিল, কিন্তু বলার সাহস ছিল না। এটা জানলে হয়তো ডক্টর সিফতে আলী ওকে মিথ্যুক ভাববে, যে এতদিন ধোঁকা দিয়ে তার বাড়িতে থাকছে। না হলে ভাববে সালারকে বিয়ে করার জন্যই বাড়ি ছেড়েছে ও। বাকি সব মিথ্যে। যদি সব জানার পর তিনি সাহায্য করতে অস্বীকার জানায় বা বাড়িতে ফিরে যেতে বলে, ওর বাবা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন 3 মাস ধরে তার কাছে আছে। তিনি কত ভালো জানে। কিন্তু এ এত ভীত আর সতর্ক ছিল যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না। আমি লেখাপড়া শেষ করতে চাই, যাতে কারো বোঝা না হয়, কারো ওপরই না। বিয়ের পর যদি আমাকে কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়, তখন আমি কি করব? তখন লেখাপড়া করাও সম্ভব হবে না। অনেকক্ষণ চুপ থাকার পর সিদ্ধান্তে পৌঁছে বলল ও, ইমামা, আমি সব সময় আপনার সাহায্যের জন্য আছি। বিয়ে হওয়া মানে এই না আমার বাড়ি থেকে আপনার সম্পর্কে শেষ, অথবা আমি আপনার দায় থেকে রেহাই চাইছি। আপনি আমার জন্য আমার চতুর্থ মেয়ে। ইমামার চোখে পানি চলে আসে। আমি আপনাকে চাপ দিচ্ছি না, যা আপনি চাইবেন সেটাই হবে। এটা শুধু আমার পরামর্শ ছিল। ডক্টর সিফতে আলী বললেন, কয়েক বছর যেতে দিন, এরপর বিয়ে করে নেব, যেখানে আপনি বলবেন। ইমামা বলল, কিন্তু এখনই না। আগে আমাকে সালার সিকান্দারের কাছ থেকে মুক্ত হতে হবে। তালাক নেওয়ার কোনো পথ খুঁজতে হবে। তার সাথে কথা বলতে বলতে ভাবে ও, কোন শহরে পড়তে চান আপনি? ডক্টর সিফতে আর চাপ দিলেন না। যে কোনো শহরে, আমার কোনো পছন্দ নেই, ও বলে। বাড়ি থেকে আসার সময় নিজের সব ডকুমেন্ট, কাছে থাকা গয়না এবং কিছু টাকা নিয়ে এসেছিল। সেদিনের কথোপকথনের কয়েকদিন পর ডক্টর সিফতে আলী ডেকে মুলতানে অ্যাডমিশনের সিদ্ধান্ত জানিয়ে ডকুমেন্ট চায়। ব্যাগ নিয়ে তার কাছে আসে। ডকুমেন্টের একটা খাম বের করে তাকে দেয়। এরপর গয়নার আরেকটা খাম বের করে টেবিলের উপর রাখে। আমি এই গয়নাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি। খুব বেশি না, তবে এগুলো বিক্রি করে কিছুদিন সহজে লেখাপড়ার খরচ চালাতে পারবো। গয়না বিক্রির প্রয়োজন নেই, এগুলো আপনার বিয়েতে কাজে আসবে। যতদূর লেখাপড়ার খরচের কথা রইল, তাহলে আপনার জন্য জানা উচিত আপনি এখন আমার দায়িত্ব। এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তিনি কথা বলতে বলতে চমকে গেলেন। তার চোখ টেবিলের উপর রাখা খোলা ব্যাগের দিকে। ইমামা তার দৃষ্টি অনুসরণ করে ব্যাগে থাকা ছোট পিস্তলের দিকে তাকিয়ে আছেন তিনি। ও কিছুটা লজ্জা পেয়ে ওটা বের করে টেবিলের উপর রাখে। এটা আমার পিস্তল। বাড়ি থেকে নিয়ে এসেছি। আপনাকে বলেছিলাম সালারের সাহায্য নিতে হয়েছে। আর ও ভালো ছেলে না। ডক্টর সিফতে আলী পিস্তলটা তুলে দেখতে লাগলেন। চালাতে পারেন আপনি? ইমামা করুণ হাসি দিয়ে হ্যাঁ বুদক মাথা নাড়ে। কলেজে এনসিসি ট্রেনিং হয়েছিল একবার। আমার ভাই ওয়াসিম রাইফেল শুটিং ক্লাবে যেত। আমাকেও মাঝে মধ্যে নিত। বাবার কাছে জেদ ধরে কিনিয়েছিলাম। এটা গোল্ড প্লেটেড। আপনার কাছে এর লাইসেন্স আছে? আছে, তবে সঙ্গে নিয়ে আসিনি। তাহলে এটা এখানে থাকুক। মুলতান নেওয়ার দরকার নেই। গয়না লকারে রাখিয়ে দিচ্ছি। ইমামা মাথা নেড়ে সায় জানায়। কয়েক মাস পর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ইমামাকে মুলতান থেকে যেতে হয়। এক শহর থেকে দ্বিতীয় শহর, দ্বিতীয় শহর থেকে তৃতীয় শহর, এমন এক শহর যেখানে ব্যাপারে কখনো কল্পনাও ভাবিনি। কিন্তু কল্পনায় তো আর অনেক কিছুই ভাবিনি। কখনো কি ভেবেছিল 20 বছর বয়সে আবার বিএসসিতে ভর্তি হবে, যে বয়সে মেয়েরা বিএসসি শেষ করে ফেলে? কখনো কি ভেবেছিল স্বেচ্ছায় মেডিকেল কলেজ ছেড়ে দেবে?
কখনো কি ভেবেছিল বাবা-মায়ের এত আঘাত ও লজ্জার কারণ হবে? কখনো কি ভেবেছিল আজ যাদের পরিবর্তে অন্য কাউকে ভালোবাসবে, তাকে বিয়ের জন্য পাগলের মতো চেষ্টা করবে? কখনো কি ভেবেছিল সব চেষ্টা ব্যর্থ হবার ফলে সালার সিকান্দারের মতো ছেলেকে স্বেচ্ছায় বিয়ে করবে? কখনো কি এটাই বা ভাবতে পেরেছিল যে নিজের বাড়ি থেকে বের হয়ে ডক্টর সিফতে আলীর পরিবারের মতো একটা পরিবার পাবে? বাইরের জগতের চলাফেরায় অভ্যস্ত ছিল না ও। বাইরের জগতে চলতেও হয়নি ওকে। নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে নিজের নিরাপত্তা চেয়েছিল। দোয়া করেছিল যেন পথে পথে ঘুরতে না হয়। ও এত বোল্ড ছিল না যে পুরুষদের সাথে টেক্কা দিয়ে সাবধানে চলতে ফিরতে পারবে। ভয় পেত যখন ছোট ছোট কাজে নিজের ঘুরতে হবে, সব ধরনের পুরুষ এবং মানুষের সাথে কিভাবে তা করবে। তাও এমন অবস্থায় যখন পেছনে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কিছু থাকবে না। ফ্যামিলির ছায়াতলে লাহোর এসে মেডিকেল কলেজে পড়া এবং উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার স্বপ্ন দেখা অন্য কথা ছিল। তখন ওর জন্য আর্থিক সমস্যা ছিল না। হাশিম মুবিনের এত সম্পদ ও প্রভাব ছিল যে শুধু তার নামই ওর সাথে আরও আচরণকে সতর্ক ও এবং নমনীয় করে তোলার জন্য যথেষ্ট ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় যে পরিস্থিতির মুখোমুখি হওয়ার ভয় পেয়েছিল, সেসবের মুখোমুখি হতে হয়নি ওর। প্রথমে সালার নিরাপদে লাহোর রেখে যায়, এরপর ডক্টর সিফতে আলীর কাছে আশ্রয়। নিজের ছোট বড় কোনো কাজের জন্যই ঝুঁকি পোহাতে হয়নি। ডকুমেন্টের নাম পরিবর্তন, মুলতানে অ্যাডমিশন, হোস্টেলে থাকার ব্যবস্থা, লেখাপড়ার খরচের দায়িত্ব, সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর যত শুকরিয়া আদায় করুক তা কম হয়ে যায়। অন্তত প্রতিকূল কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য ধারে ধারে ধাক্কা খেতে হয়নি। ইমামা মুলতান চলে আসে। এটা ওর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। একটা কঠিন ও কষ্টের অধ্যায়। হোস্টেলে থাকতো যা এক অদ্ভুত জীবন। কখনো কখনো ইসলামাবাদে নিজের বাড়ি আর পরিবারের কথা এত মনে পড়তো যে ওর ইচ্ছে করতো ছুটে চলে যেত। মাঝে মাঝে কারণ ছাড়াই কাটতো। ইচ্ছে করতো জালালের সঙ্গে যোগাযোগ করার। বিএসসি করছিল, ওর সাথে সেসব মেয়েরা পড়ছিল যারা এফএসসিতে মেরিট লিস্টে আসতে পারেনি। বিএসসি করার পর আবারও মেডিকেল কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে। মেডিকেল কলেজ, ডাক্তার হওয়া, অনেক দিন যাবৎ এই শব্দ দুটো ওর হৃদয়ে কাটার মতো বিঁধে থাকে। অবাক হয়ে হাতের রেখার দিকে তাকিয়ে ভাবতো কি লেখা আছে তাতে, যা সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে। প্রায়ই জাভেরিয়ার সঙ্গে বলা পুরনো কথা মনে পড়ে যেত। আমি ডাক্তার হতে না পারলে বাঁচতে পারবো না, মরে যাব। অবাক হয় ও মরেনি, বেঁচে আছে এভাবে। পাকিস্তানের সবচেয়ে বড় আই স্পেশালিস্ট। সবকিছু স্বপ্নেই রয়ে গেছে। যা কাছে ছিল সব দূরে চলে গেছে। ওর কাছে বাড়ি নেই, ওর কাছে পরিবার নেই, ওর কাছে আসজাত নেই, মেডিকেলে লেখাপড়া নেই, জালালও ছিল না। জীবনের সব আরাম থেকে এক ঝটকায় ছিটকে পড়েছে। তারপরও বেঁচে আছে। কখনো ভাবিনি এমন সাহসী হতে পারবে। কিন্তু হয়ে গেছে। সময় যাওয়ার সাথে সাথে ব্যথা কমতে থাকে। ওর মাঝে সবর আসে। আল্লাহর পরে পৃথিবীতে একমাত্র হয়তো ডক্টর সিফতে আলীর জন্য ধীরে ধীরে নিজেকে সামলাতে শুরু করে ও। মাসের এক উইকেন্ডে লাহোর আসতো। ডক্টর সিফতে আলী ওকে হোস্টেলে ফোন করতো, কিছু না কিছু ওর জন্য পাঠিয়ে দিতেন। তার স্ত্রী এবং মেয়েরাও অনেক খেয়াল রাখতো। তাদের কাছে পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল ও। যদি এই মানুষগুলো না থাকতো তাহলে আমার কি হতো? বহুবার শুধু এই কথাই ভাবতো ও। চলবে।